হাই ভিউয়ার্স, এমআই টিচিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। রাইট ফর্মস অফ ভার্বস, রাইট অর্থ সঠিক, ফর্মস অর্থ রূপ, আর ভার্বস অর্থ ক্রিয়া, ক্রিয়ার সঠিক রূপ। রাইট ফর্মস অফ ভার্ব আমাদের এই অ্যাপ্লাইড গ্রামারটি যদি করতে হয় তাহলে আগে আমাদের জানতে হবে একটা ক্রিয়া বা ভার্বের কয়টা রূপ আছে। তাহলে প্রথমত একটা ভার্ব থাকতে পারে প্রেজেন্ট রূপে, দ্বিতীয়ত একটা ভার্ব থাকতে পারে পাস্ট রূপে, তৃতীয়ত একটা ভার্ব থাকতে পারে কন্টিনিউয়াস রূপে, চতুর্থত একটা ভার্ব থাকতে পারে আমার পারফেক্ট রূপে, পঞ্চমত একটা ভার্ব থাকতে পারে প্যাসিভ রূপে, আর ষষ্ঠত একটা ভার্ব থাকতে পারে পার্টিসিপল অথবা জেরান্ড রূপে। তাহলে প্রথমেই দেখা যাক একটা ভার্ব কোন কোন সময় একটা ভার্ব প্রেজেন্ট হয়। যদি বর্তমান কালের কোনো ঘটনা বোঝায়, আমরা যে প্যাসেজটা করতে যাব ওই প্যাসেজের যে ঘটনাটা আছে, ঘটনাটা যদি বর্তমান কালের কোনো ঘটনা হয় তবে সেক্ষেত্রে ভার্ব হতে পারে প্রেজেন্ট, অথবা চিরন্তন শব্দ যদি বোঝায় সেক্ষেত্রেও আমার ভার্ব হতে পারে প্রেজেন্ট, অথবা অভ্যাসগত কোনো কর্ম যদি বোঝায় তবে সেক্ষেত্রেও আমার ভার্ব হবে প্রেজেন্ট। তাহলে এই তিনটা কারণে একটা ভার্ব প্রেজেন্ট হতে পারে। এরপর আছে প্যাসেজে যদি কোনো সময়ের কথা উল্লেখ না থাকে তবে প্যাসেজের মধ্যে অথবা সেন্টেন্সের মধ্যে যদি এই কথাগুলো উল্লেখ থাকে, যেমন অলওয়েজ, অফেন, sometimes, regularly, daily, usually, normally প্রভৃতি শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে এবং ওই সেন্টেন্সে যদি কোনো সময়ের কথা উল্লেখ না থাকে তবে সেক্ষেত্রে আমার ভার্ব হবে প্রেজেন্ট। বর্তমান কালের ঘটনা, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, এই তিনটা যদি থাকে সেক্ষেত্রে ভার্ব এমনিতেই প্রেজেন্ট হবে। কিন্তু প্যাসেজে যদি কোনো সময়ের কথা উল্লেখ না থাকে, প্যাসেজ যদি অলওয়েজ, অফেন, সামটাইমস, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, নরমালি অথবা অকেশনালি এই শব্দগুলো যদি থাকে তবে সেক্ষেত্রে আমার ভার্ব হবে প্রেজেন্ট। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হতে পারে। বাক্যে যদি মোডাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি আছে 16টা, তাহলে এক্ষেত্রে যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডু, ডিড, ডাজ, অট টু, ইউজ টু, ডেয়ার, নিড, এই 16টি ভার্বের নাম হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারির পরে যদি কোনো শূন্যস্থান থাকে তবে ওই শূন্যস্থানে ভার্বটি হয় প্রেজেন্ট, তবে মনে রাখতে হবে ওখানে হবে ভার্বের বেস ফর্ম অথবা ভার্ব অন। মোডাল অক্সিলিয়ারির পরে যদি কোনো ভার্ব হয় তবে সেক্ষেত্রে ভার্বটি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এটা আমাদের মনে রাখতে হবে ভার্বের বেস ফর্ম। টু এর পরে যদি কোনো ভার্ব হয় তবে সেক্ষেত্রে ভার্বটি হয় প্রেজেন্ট অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এছাড়াও লেট, প্লিজ, মেক এই ভার্বগুলোর পরও সবসময় ভার্বটি প্রেজেন্ট হয়। তবে এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে মোডাল অক্সিলিয়ারি টু, লেট, প্লিজ, মেক এরপরে যে ভার্বটি হবে ভার্বের বেস ফর্ম, তখন আর ভার্বের সাথে কোনো এস অথবা ইএস যোগ হবে না। দ্বিতীয়ত একটা ভার্ব থাকতে পারে পাস্ট রূপে। তাহলে একটা ভার্ব কোন কোন সময় পাস্ট হবে? যদি অতীতকালের কোনো ঘটনা হয়, যে প্যাসেজের আমরা রাইট ফর্মস অফ ভার্ব করব
ওই প্যাসেজটা যদি কোনো অতীতকালের কোনো ঘটনা হয় তবে সেক্ষেত্রে বাক্য হতে পারে আমার পাস্ট। অথবা সেন্টেন্সে কিছু অতীতবাচক শব্দ যেমন once, long, last, ago, before, former, then, as if, as though, since, it is time, it is high time, অথবা it is right time। প্রভৃতি শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমার বুঝতে হবে ওই সেন্টেন্সের ভার্বটি পাস্ট হবে। এরপর আসি কন্টিনিউয়াস। বিভাগ এর পরে যদি কোনো ভার্ব হয় তাহলে হয় ভার্বের প্লাস আইএনজি, তখন এই সেন্টেন্সের নাম হয় কন্টিনিউয়াস। বিভাগের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যোগ হয় তাহলে ওই সেন্টেন্সের নাম হয় কন্টিনিউয়াস। তাহলে কোন কোন সময় একটা ভার্ব কন্টিনিউয়াস রূপে থাকতে পারে? যদি বিভাগের পরে শূন্যস্থান থাকে তবে সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যোগ করব, তখন এর নাম হবে কন্টিনিউয়াস। অনেক ক্ষেত্রে দেখা যায় বাক্যে বিভাগ থাকে না, কিছু কিছু শব্দগুলো থাকে যেমন নাও, at present, at the moment, day by day। প্রভৃতি শব্দ যদি সেন্টেন্সে থাকে তখন বুঝতে হবে সেন্টেন্সটা কন্টিনিউয়াস রূপে করতে হবে। তখন যদি বিভাগ থাকে তো বিভাগের পর সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করব, আর যদি বিভাগ না থাকে তখন আমাদের বিভাগ দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এছাড়াও কোনো কাজ বর্তমানে চলতেছে বা অতীতে চলতেছিল এরূপ বুঝাইলে অথবা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকটিভ সেন্টেন্সগুলো কন্টিনিউয়াস টেন্সে হয়। এরপর আসি পারফেক্ট। হ্যাভ, হ্যাভের পরে যদি কোনো ভার্ব হয় তবে সেক্ষেত্রে ভার্বটি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে ভার্বটি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এর নাম হয় পারফেক্ট। তো কোন কোন সময় একটা ভার্ব পারফেক্ট রূপে হয়? হ্যাভের পরে যদি ভার্ব হয় তাহলে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, এর নাম হয় পারফেক্ট। এছাড়াও অনেক সময় বাক্যে কিছু কিছু শব্দ উল্লেখ থাকে যেমন অলরেডি, রিসেন্টলি, লেটলি, immediately, yet, still, এবার। প্রভৃতি শব্দ যদি বাক্যে থাকে তখন ওই সেন্টেন্সটাকে পারফেক্ট করতে হয়, অর্থাৎ হ্যাভ ভার্ব দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। এছাড়াও কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের পর সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, যেমন বিকাম, গ্রো প্রভৃতি ভার্বের পর সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এরপর আসি প্যাসিভ। বিভাগের পরে যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেটার নাম হয় প্যাসিভ। তাহলে কোন কোন সময় প্যাসিভ হয়? যদি বিভাগের পরে শূন্যস্থান থাকে তবে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তখন সেটার নাম হয় প্যাসিভ। এর আগে আমরা জেনেছি যে বিভাগের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখানে দেখতেছি বিভাগের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে কোন সময় আমরা বিভাগের পর ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং কোন সময় বিভাগের পর ভার্বের পাস্ট পার্টিসিপল করব? এখানে দেখার বিষয় আছে যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের যে সাবজেক্ট, ওই সাবজেক্ট বস্তুবাচক কিনা, সেটা আমাদের দেখতে হবে। যদি ওই সেন্টেন্সের সাবজেক্ট বস্তুবাচক হয় অথবা শূন্যস্থানের পরে যদি প্রিপজিশন থাকে,
যদি সেন্টেন্সের সাবজেক্টটি বস্তুবাচক হয় অথবা শূন্যস্থানের পরে যদি কোনো প্রিপজিশন থাকে তবে সেক্ষেত্রে আমরা করব ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন সেটার নাম হয় পেসিভ। অথবা কোনো কাজ কারো দ্বারা করা হয় অথবা কোনো বস্তুর দ্বারা যদি করা হয় এরূপ বোঝালে সেন্টেন্সটি পেসিভ হয়। সর্বশেষ ভার্বের যে রূপ আছে সেটা হচ্ছে যেটাকে এক কথায় বলা যায় পার্টিসিপল রূপ অথবা জেরান্ড রূপ। এই দুটো রূপকে আমরা এক কথায় আইএনজি রূপ বলতে পারি। শুধু আইএনজি, যে একটা ভার্বের সাথে শুধু আইএনজি কখন যোগ হয়। উপরে যে আমরা দেখলাম যে একটা ভার্ব প্রেজেন্ট থাকে, পাস্ট থাকে, কন্টিনিউয়াস থাকে, পারফেক্ট থাকে, প্যাসিভ থাকে। এবারে শুধু আইএনজি, যে কোন কোন সময় একটা ভার্বের সাথে শুধু আইএনজি যোগ হয়। টু ছাড়া যে কোনো প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি দেওয়া যায়। টু ছাড়া যে কোনো প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করা যায়। তবে টু যুক্ত কিছু কিছু শব্দ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, এডিক্টেড টু। এই শব্দগুলো যদি থাকে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, get used to, অথবা addicted to। এই প্রভৃতি শব্দগুলো যদি থাকে এগুলোর পরও ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এছাড়াও would you mind, can not help অথবা could not help এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হোয়াইল এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তবে কথা আছে, হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে তবে সেই ক্ষেত্রে আমার সেন্টেন্সটি কিন্তু কন্টিনিউয়াস করতে হবে। এছাড়াও একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভাগ থাকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভাগ থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এছাড়াও কোনো ভার্ব যদি সাবজেক্টের স্থানে থাকে অর্থাৎ নাউনের স্থান দখল করে তবে সেই ক্ষেত্রে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করা যায়। তাহলে আমরা দেখলাম রাইট ফর্মস অফ ভার্বের যে নিয়মগুলো আছে আমরা মোটামুটি ভার্বের যে 6টা রূপ আছে এর মাধ্যমে শেষ করতে পারি। এছাড়াও অনেক সময় ভার্বটি সাবজেক্ট অনুসারে চেঞ্জ হতে পারে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হয়তো সিঙ্গুলার রূপ ধারণ করতে পারে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল রূপ ধারণ করতে পারে। এর বাকি যেগুলো আছে যখন আমরা সলভ করব সামনে তখন সবগুলো স্পষ্ট বোঝা যাবে। এবারে আমরা রাইট ফর্মস অফ ভার্বের একটা এক্সারসাইজ অনুশীলন করব। অনুশীলনে এখানে আমরা 19 নম্বর যে অনুশীলনটা আছে এটা করব। এটা ঢাকা বোর্ড 2016 সালে আসছে। যাই হোক আমরা একটু দেখে নিই। এখানে লেখা আছে ফুটবল ইজ আ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ইট ড্যাশ বিটুইন টু টিমস ড্যাশ 11 প্লেয়ার্স। তাহলে এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা পড়েই আমরা মোটামুটি বুঝতে পারি যে এই যে ঘটনাটা এটা সাধারণত বর্তমানকালে, কারণ এখানে ফুটবল খেলার বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। এ থেকে বোঝা গেল যে এই সেন্টেন্সটা বর্তমানকালে। এই সেন্টেন্সটা বর্তমানকালে অতীতকালে এটা বোঝার জন্য আমরা আরো কয়েকটা ভাগ রেখে দিতে পারি। যেমন প্রথম সেন্টেন্সে ভার্ব আছে ইজ, এ থেকে বোঝা যায় এটা বর্তমানকালের ঘটনা। দ্বিতীয় সেন্টেন্সে এটা ভার্ব আছে দিস ইজ, ইজ, এই ভার্বটাও একটা প্রেজেন্ট ভার্ব। এ থেকেও বোঝা যায় যে এটা বর্তমান কালের একটা ঘটনা। তাহলে যদি বর্তমান কালের ঘটনা হয় সেক্ষেত্রে ভার্বগুলো সবই প্রেজেন্ট হবে। আর ভার্বগুলো যদি প্রেজেন্ট হয় তখন আমাদের সাবজেক্টের দিকে তাকাতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যোগ করব। যাই হোক আমরা প্রথম সেন্টেন্সটা দেখে নিই। এখানে লেখা আছে ইট অ্যারেঞ্জ বিটুইন। তাহলে শূন্যস্থানের পরে শব্দটা আছে বিটুইন এবং শূন্যস্থানের আগে যে শব্দটা আছে ইট, অর্থাৎ সাবজেক্ট আছে ইট এবং শূন্যস্থানের পরে দেওয়া আছে একটা প্রিপজিশন। তাহলে এ থেকে বোঝা যায় যে এটা একটা প্যাসিভের লক্ষণ। অর্থাৎ কোন সেন্টেন্স যদি প্যাসিভ করতে হয় তাহলে তার সাবজেক্ট হওয়া প্রয়োজন বস্তুবাচক
এবং শূন্যস্থানের পরে প্রিপজিশন থাকতে হবে। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু ইট এবং শূন্যস্থানের পর প্রিপজিশন বিটুইন, এই কারণে এই সেন্টেন্সটা আমরা প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করব কিভাবে? বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল দিলে সেটা হয় প্যাসিভ। তাহলে এখন যেহেতু সাবজেক্ট আছে ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা বি ভার্ব আনতে পারি ইজ, যেহেতু বর্তমান কালের ঘটনা এই জন্য ভার্ব আনলাম ইজ। আর অ্যারেঞ্জ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যারেঞ্জড, তাহলে এই শূন্যস্থানে সঠিক উত্তর হবে ইজ অ্যারেঞ্জড। বিটুইন টু টিমস ড্যাশ 11 প্লেয়ার্স ইজ, এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা আগে জেনেছি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে প্রথমবার একটা শূন্যস্থান গেছে, এই শূন্যস্থানে ভার্ব গেছে ইজ অ্যারেঞ্জড, দ্বিতীয়বার আরেকটা শূন্যস্থান আসছে, এই শূন্যস্থানে এখানে ভার্বটা আছে কন্টেন্ট, তার মানে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এই কারণে এখানে হবে কন্টেইনিং। এরপর আসে নেক্সট সেন্টেন্স, দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস, দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস, এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য ক্যাপ্টেন্স আর ভার্ব দেওয়া আছে লিড। যেহেতু ঘটনাটা বর্তমান কালের ঘটনা তাহলে ভার্বটা প্রেজেন্ট থাকবে, লিড ভার্বটা দেওয়া আছে প্রেজেন্ট। এখন আমরা দেখতে হবে সাবজেক্টটা কি, সাবজেক্ট দেওয়া আছে দ্য ক্যাপ্টেন্স, যেহেতু প্লুরাল নাম্বার তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করার কোনো দরকার নেই, ভার্ব যেভাবে আছে ওইভাবেই থাকবে লিড, লিড देयर গ্রুপস। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং এন্ড এনজয়েবল গেম এভার, এখানে দেওয়া আছে প্লে, এখানে দেওয়া আছে এবার প্লে অ্যাক্রস, যদি এবার থাকে তাহলে এবারের পর সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যদি আমরা পারফেক্ট করি তাহলে সেক্ষেত্রে এখানে দেওয়া যায় হ্যাভ প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অথবা শুধু প্লেড দিলেও চলবে, প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এরপর দেওয়া আছে ইট রান ফর, এখানে সাবজেক্ট দেওয়া আছে ইট, শূন্যস্থানের পরে দেওয়া আছে ফর, ফরটা যেহেতু একটা প্রিপজিশন আর ইটটা যেহেতু একটা বস্তুবাচক শব্দ, তাহলে এটা একটা প্যাসিভ লক্ষণ। কারণ আমরা আগেই জেনেছি যদি কোন সেন্টেন্স স্পেসিফিক করতে হয় তবে সেক্ষেত্রে আমার সাবজেক্ট হতে হবে বস্তুবাচক এবং শূন্যস্থানের পরে প্রিপজিশন থাকতে হবে। তার সাবজেক্ট যেহেতু ইট, এটা একটা বস্তুবাচক এবং শূন্যস্থানের পরে প্রিপজিশন দেওয়া আছে ফর, এই কারণে প্যাসিভ। তার প্যাসিভ কিভাবে করা যায়? প্যাসিভ করা যায় বিভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা যেহেতু বর্তমান কালের ঘটনা তাহলে বিভার্ব হয়ে যাবে প্রেজেন্ট, এবং যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমার ভার্বটা হবে ইজ, তাহলে ইট ইজ। আর রান, রানের পাস্ট পার্টিসিপল হয়েছে রান, তাহলে ইট ইজ রান ফর an hour and a half with an interval after half of the time. And that's a be over, be মানে হচ্ছে বিবার, বিবারের মধ্যে ভার্ব আছে 7টা, অ্যামিজার, অজয়া, বিন্ডিং, যেহেতু এটা বর্তমান কালের ঘটনা তার মানে বিভার্বের যে ভার্বটা প্রেজেন্ট ওইগুলো হইতে পারে, এম, ইজ, আর, এই তিনটা ভার্বের যে কোনো একটা হইতে পারে। যদি সাবজেক্ট আবার আই হয় তাহলে এখানে হইতে এম, কারণ এম শুধুমাত্র আই সাবজেক্টের জন্য ফিক্সড, এম অন্য কোনো সাবজেক্টের সাথে বসবে না, তাহলে এখানে হতে পারে ইজ আর না হতে পারে আর। তাহলে এখন আমরা সাবজেক্ট দেখে নেব, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে সেক্ষেত্রে হবে ইজ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে সেক্ষেত্রে হবে আর। যদি এখানে আছে হাফ অফ টাইম অর্থাৎ অর্ধেক সময়, তাহলে এখানে সাবজেক্ট আছে সিঙ্গুলার, এখানে দিতে পারে ইজ, তাহলে এখানে শূন্যস্থান হবে ইজ ওভার। এনি ফুটবল টুর্নামেন্ট, এখানে দেওয়া আছে অ্যারেঞ্জ, শূন্যস্থানে ভার্ব দেওয়া আছে অ্যারেঞ্জ এবং শূন্যস্থানের পরে দেওয়া আছে বিটুইন। যেহেতু সাবজেক্টটা দেওয়া আছে ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ ফুটবল প্রতিযোগিতা, এটা একটা বস্তুবাচক শব্দ এবং শূন্যস্থানের পরে একটা প্রিপজিশন দেওয়া আছে বিটুইন, এটা একটা প্যাসিভ লক্ষণ। যেভাবে আমরা আগে দুইটা সেন্টেন্স করেছি তাহলে এটা প্যাসিভ করতে হবে। প্যাসিভ কিভাবে করা যায়? বিভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা এখানে বিভাগ দিতে পারি ইজ, আর অ্যারেঞ্জ দেওয়ার সাথে হবে অ্যারেঞ্জড, তাহলে এনি ফুটবল টুর্নামেন্ট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং, দ্য রেজাল্ট ড্যাশ অলমোস্ট আনপ্রেডিক্টেবল, এখানে দ্য রেজাল্ট যেহেতু বর্তমান কালের ঘটনা ভার্বটা প্রেজেন্ট হবে তাহলে রিমেইন ভার্বটা দেওয়া আছে প্রেজেন্ট, তাহলে আমরা সাবজেক্টে দিতে থাকবো, সাবজেক্ট দেওয়া আছে দ্য রেজাল্ট, তাহলে দ্য রেজাল্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করতে পারি, তাহলে দ্য রেজাল্ট রিমেইনস অলমোস্ট আনপ্রেডিক্টেবল till the end because any team might win other team and শূন্যস্থান দেওয়া আছে স্কোর। এই সেন্টেন্সে একটা ভার্ব আছে might win, যেহেতু might win একটা ভার্ব, এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পল সেন্টেন্স যেহেতু তাহলে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করা যায়, এই কারণে এখানে দেওয়া যায় স্কোরিং, স্কোরিং আ গোল উইদিন সেকেন্ডস। দ্য রেফারি ইজ টু সি whether rules and order dash maintained by the players, এখানে শূন্যস্থানের পর দেওয়া আছে বাই আর শূন্যস্থানের আগে দেওয়া আছে রুলস এন্ড অর্ডার, তাহলে এটা একটা প্যাসিভ লক্ষণ। তাহলে এখানে আমরা বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল করলে তাহলে এই সেন্টেন্সটা কমপ্লিট হয়। তাহলে এ থেকে বোঝা যায় যে যদি আমরা মোটামুটি আমাদের একটা শূন্যস্থান সলভ করি তাহলে প্ল্যাটফর্মস অফ ভার্ব মোটামুটি ক্লিয়ার হবে।